রেড ডালের মধ্যে বেশি কন্টেন্ট, ইউরিক অ্যাসিড হাই। আচ্ছা, এখন হাউ টু ট্রিট গাউট। আচ্ছা, গাউট কন্ট্রোল করবেন কি কি জানেন তো? ডায়াগনস্টিক একটা সিরাম ইউরিক অ্যাসিড করতে পারেন, ফাইন, এটা বাড়তেও পারে, নরমালও থাকতে পারে, পারলে তো ভালোই। এছাড়া হচ্ছে জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন এন্ড পোলারাইজড মাইক্রোস্কোপি, এটা একটু খেয়াল রাখেন। এটা সিম্পল মাইক্রোস্কোপিতে পাওয়া যায় না। কি মাইক্রোস্কোপি? পোলারাইজড মাইক্রোস্কোপি। ওখানে পাওয়া যায় ইউরিক অ্যাসিড ক্রিস্টাল, বিডেনের মতো ইউরিক অ্যাসিড ক্রিস্টাল পাওয়া যায়। ইউরিক অ্যাসিড ক্রিস্টাল ট্রিটমেন্ট কি? গাউটের ট্রিটমেন্ট কি? আচ্ছা, অ্যাকিউট গাউট এভার বি ট্রিটেড উইথ ইউরিক অ্যাসিড লরিং এজেন্ট। অ্যাকিউট গাউটের ট্রিটমেন্ট হচ্ছে কলচিসিন। যখন পেশেন্টের পেইন কমে ভালো হয়ে যাবে, দেন ইউ স্টার্ট ইউরিক অ্যাসিড লোয়ারিং এজেন্ট। এবং সেটা কি? এখন আর ইউজ হয় না রে, ফেবুক্সোস্ট্যাট। ফেবুক্সোস্ট্যাট আপনি অ্যারোপ্লেনে বললে সমস্যা নেই, পাস হবে। অ্যাকিউট গাউট ইজ ট্রিটেড উইথ কলচিসিন। Colchicine. And when pain is gone, then start uric acid lowering agent. Acute gout is treated with colchicine. After resolution of acute symptoms, you have to start uric acid lowering agent. And what is that? It's either allopurinol or febuxostat. Drug. তা শুরুতে দিলে কি সমস্যা হয়? শুরুতে দিলে ইউজুয়ালি যখন আপনি ইউরিক অ্যাসিড দিবেন, that cause precipitation of the crystals into different organs and also into the joints. So that may increase the acute symptoms, worsen the acute symptoms. That is why we have to wait until all the symptoms is resolved, then we have to start. Acute অবস্থায় অ্যালোপেরিনল বা ফেবুস্ট্যাট দিলে এটা অ্যাকিউট সিম্পটমকে বাড়িয়ে দেয়। দ্বিতীয় হয়ে গেল। জি, rheumatic factor তো always not positive. Then না, not always positive. First of all, rheumatoid factor or anti-CCP, those are not always positive. So there we have criteria. So it's not mandatory that all the criteria are positive in a particular patient. If your few criteria are positive, then you can take. Okay. If your desired score is achieved with other criteria, then it's fine. আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আর কোনো কোশ্চেন আছে? আপনি এটা আপনার লক্ষ্মী স্যারকে বলেন, আমাকে বলে লাভ নেই। আপনি আপনার স্যারকে বলেন। আমি তো নিতেই পারবো, কাউকে কি বলবো? আপনাদের সার্জারি নাই, পেডি নাই? তো পেডি আছে না, ওটার মধ্যে আমি কিভাবে নিব? আপনাদের পেডি কদিন ক্লাস? কমই তো, পেডি তো কম পেয়েছেন, বেশি পান নাই তো। যদি আপনাদের ভালো করে পেডি করতে হবে। পেডি মানে টোটাল পরীক্ষার 1/4 হচ্ছে পেডি। সেই হিসাবে 5 দিন 2 দিন ওরা বেশি পেয়েছে। আর পেডির কন্টেন্ট তো কম, অল্প জিনিস। শোনেন, আপনারা ইউ মেক ইউর লাইফ difficult. You made your exams cumbersome by going through the guidebooks. In guidebooks, actually the writers they actually write the answers when they are extremely relaxed. They take as many books as possible as reference and make big answers. But when you are answering or facing the oral board or even writing for the written exam, you have very limited time and you are tense. So such big answers are not at all appropriate for exam situations. এই জিনিসটা আপনাদেরকে আমি বহু বোঝানোর চেষ্টা করি। আপনারা কথা শুনবেন না, আপনারা কি করবেন? আপনারা বড়টাই লিখবেন, প্রথম মানে অর্ধেক খুব সুন্দর করে লিখবেন, তারপরে 1/4 এটা হয়ে যাবে হচ্ছে
supraventricular tachycardia, last one হচ্ছে ventricular fibrillation. সমস্যা নেই। রিটেন কি? রিটেন তো সোজা, শুনেন, রিটেনে না আপনারা গাইডে অনেক লেখা থাকে, এত না, আপনারা ভাইভাতে যেভাবে বলবেন সেভাবেই রিটেনে লিখবেন। জি হ্যাঁ হ্যাঁ, কারণ মার্ক হচ্ছে 2 করে, তো 2 করে মার্ক, আপনি কত লিখবেন? এখন কোশ্চেন আসে এরকম, রিটেনের কোশ্চেন এরকম আসে যে এ পেশেন্ট admitted with bilateral admitted with dyspnea. On examination there is bilateral basal crepes. Now make a checklist of the points in history and examination that will lead to the cause. এখন দেখেন কোশ্চেনটা ভালো করে দেখেন। ওর ডায়াগনোসিস এলবিএফ, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। তো এখানে এলবিএফ এর হিস্ট্রি, এলবিএফ এর এক্সামিনেশন চাচ্ছে না। এলবিএফ এর যে কজ কি সেটা অ্যাকিউট এমআই, হাইপারটেনশন, অ্যাওর্টিক স্টেনোসিস, ঠিক আছে, বা মাইট্রাল অ্যাওর্টিক আর মাইট্রাল ভালভুলার ডিজিজ, ওগুলা বের করার জন্য আপনার যে হিস্ট্রি এবং এক্সামিনেশনটা আমি সেটা চাচ্ছি। তাহলে আপনি ছক বানান, অ্যাকিউট এমআই, হিস্ট্রি অফ সাডেন সিভিয়ার চেস্ট পেইন associated with vomiting and sweating, not related with nitrates. শেষ। তারপরে হচ্ছে হাইপারটেনশন, হিস্ট্রি অফ হাইপারটেনশন, অন এক্সামিনেশন ফিচার্স অফ লেফট ভেন্ট্রিকুলার হাইপারটেনশন থাকবে। দেন অ্যাওর্টিক মাইট্রাল ভালভুলার ডিজিজ, ওকে, হিস্ট্রি অফ rheumatic fever in childhood and occasional exertional intolerance. Examination finding, typical precordial findings of mitral or aortic valvular disease. এই কথাটুকু লিখে ছেড়ে দেন না, এটাই ফুল মার্কস পাবেন। কিন্তু আপনারা এটা লিখবেন না, আপনারা অ্যাকিউট এলবিএফ এর একটা বিশাল অ্যান্সার দেয়া আছে, পুরো লিখে তারপরে একটু বাদ দিয়ে চলে আসবেন। আমরা তো এরকম, আমার বন্ধু, আমার মনে আছে আমরা যখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমার এক বন্ধু আমাদের এক মানে বান্ধবীর বাসায় সবাইকে দাওয়াত, মানে আমার এক বান্ধবীর বাসায় আমাদের কয়েকজনকে দাওয়াত, 10-12 জন। আমার এক বন্ধু খুব ইচ্ছুক ওই বান্ধবীকে ইমপ্রেস করতে। তো সে কোনো জায়গায় শিখে আসছে বান্ধবীকে ইমপ্রেস করার আগে আন্টিকে ইমপ্রেস করতে হবে। সে গিয়ে আন্টিকে সালাম করে, হ্যাঁ, একটু পরে জানতে পারছে এটা বুয়া ছিল। মামারা সামনে থেকে বাসনে বেশি এটা বললেন। ঢাকা মেডিকেলে আরো অনেক মামা আছেন যারা সেইভাবে থাকে। আপনারা যে ঢাকা মেডিকেলে ফরেনসিক করতে যান না, ওখানে রমেশ মামা আছে, মামাদেরকে দেখেন, রুশো মামা, রমেশ মামা, এগুলো তো হাতে চেইন করা, গলায় চেইন করা, লিম্ফোমা। তো অ্যাকিউট লিউকেমিয়ার ডায়াগনোসিস খুব সোজা। এখানে হচ্ছে সিবিসি বিহেভ করলে আপনারা ডাব্লিউবিসি, আরবিসি, হিমোগ্লোবিন কম, প্লেটলেট কম, আর অনেক বেশি ডাব্লিউবিসি পাবেন। ডাব্লিউবিসি কি টাইপের হবে? মেইনলি ব্লাস্ট সেল। নেক্সট ইনভেস্টিগেশন উইল বি বোন ম্যারো, সেখানে 20% এর বেশি সেল ব্লাস্ট সেল হবে। ডায়াগনোসিস হয়ে গেল। ডায়াগনোসিস পর কি ট্রিটমেন্ট? ট্রিটমেন্ট হচ্ছে আপনাদের কাজ হচ্ছে সাপোর্টিভ সিম্পটোমেটিক। আপনি ব্লাড ট্রান্সফিউশন দিবেন, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিবেন, এরপরে হেমাটোলজিস্টের কাছে পাঠাবেন ফর কম্বাইন্ড কেমোথেরাপি। আনসার এখানে শেষ। কি মার্কস কত আর টাইম দিবেন কত? পিভিএফ ফাইন্ডিং সোজা কথা, পিভিএফ এর একটাই ফাইন্ডিং, দ্যাট ইজ ব্লাস্ট সেল। সিবিসি এর মধ্যে হচ্ছে হিমোগ্লোবিন লো, প্লেটলেট লো, ডাব্লিউবিসি টোটাল কাউন্ট হাই। ডিফারেনশিয়াল কাউন্টের মধ্যে মোস্ট সেলস আর ব্লাস্ট সেল, পিভিএফ এর ব্লাস্ট সেল, ঠিক আছে। বোন ম্যারোতেও ব্লাস্ট সেল,
সবই প্লাস। ট্রিটমেন্ট হচ্ছে সাপোর্টিভ, মেডিসিনের ট্রিটমেন্ট হচ্ছে সাপোর্টিভ সিম্পটোমেটিক, ব্লাড ট্রান্সফিউশন ফর অ্যানিমিয়া and broad spectrum antibiotic for secondary infection. Patient should be referred to oncologist or hematologist or hemato-oncologist, যেটাই বলেন আপনার ইচ্ছা, for appropriate combined chemotherapy. কেমোথেরাপি এজেন্টগুলো কি তার মনে পড়ছে না? বুঝতে পেরেছেন? উপর দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে মনে পড়ছে না? উপর দিকে কিছু তাকাবেন। শোনেন, এরকম ঢং আমি করতে গেছিলাম, আমি ঘটনা বলি। হ্যাঁ, হাসতে তো হয় চোখ দিয়ে। কি প্যাচ পিপিএফ, আরে কোনো ব্যাপার নাকি? শোনেন, আয়রন ডেফিসিয়েন্সি, এখানে পিপিএফ এর দুইটা জিনিস, একটা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্লোরিক আরবিসি আর টার্গেট সেল, বাকি সব ডিলিট করে। অ্যাকিউট লিউকেমিয়া, এখানে পিপিএফ এ একটাই জিনিস, প্লাস সেল, ঠিক আছে? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এখানে পিপিএফ এ একটাই জিনিস, সেটা হচ্ছে ম্যাক্রোসাইট। সাথে যদি অ্যাড করতে চান তাহলে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল, এগুলো আপনার কাজ। ক্রনিক মাইলোজেনাস লিউকেমিয়া, সিএমএল, এটার পিপিএফ মানে হচ্ছে মেইনলি নিউট্রোফিল বেশি থাকে। সিআরসিএল এখানে মেইনলি লিম্ফোসাইট বেশি থাকে। ক্রনিক লিউকেমিয়ার বৈশিষ্ট্য তো এটা, নরমাল সেল বেশি থাকে। ম্যাক্রোসাইট বেশি থাকে সাধারণত মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। ওভাল ম্যাক্রোসাইট আর থ্যালাসেমিয়ার পিপিএফ আর আয়রন ডেফিসিয়েন্সির পিপিএফ একই। এটা আসলে দুইটা টার্মই অ্যাকসেপ্টেবল, এটা আসলে তো দুইটাই ঠিক। এটা হেরিডিটারিও, এটা কনজেনিটাল। এটা আফটার বার্থে ডায়াগনোসিস হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, কারণ এখন তো সবাই করে ফেলে। প্লাস এটা ইনহেরিটেড, এটা অটোসোমাল রিসেসিভ একটা ডিসঅর্ডার। সো আপনি দুটো বললেই ঠিক আছে। থ্যালাসেমিয়ার ডায়াগনোসিস কি দিয়ে করে? ডায়াগনস্টিক টেস্ট কি? হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। আমরা মেইনলি যে থ্যালাসেমিয়াটা পাই সেটার নাম কি? বিটা থ্যালাসেমিয়া মেজর। এটার আরেকটা নাম হচ্ছে কুলিজ অ্যানিমিয়া, ঠিক আছে? এটার হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করলে কি পাবেন? হিমোগ্লোবিন A is absent, হিমোগ্লোবিন F is present in high amount, ঠিক আছে? বেশিরভাগ হচ্ছে হিমোগ্লোবিন F। এইটুকু বলতে পারলেই হবে। ট্রিটমেন্ট কি থ্যালাসেমিয়ার? লাইফলং রিপিটেড ট্রান্সফিউশন উইথ আয়রন চিলেশন অ্যান্ড ফোলিক অ্যাসিড রিপ্লেসমেন্ট। মনে থাকবে, লাইফলং রিপিটেড ট্রান্সফিউশনস উইথ আয়রন চিলেশন অ্যান্ড ফোলিক অ্যাসিড সাপ্লিমেন্ট। আর বোন ম্যারো এখন ইদানিং করা হচ্ছে, বাংলাদেশে তো হয় না। থ্যালাসেমিয়ার জন্য হয়নি, লিউকেমিয়ার জন্য হচ্ছে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার জন্য হচ্ছে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কি ডায়াগনোসিস, কিভাবে ডায়াগনোসিস করবেন? সিবিসিতে নাই কিছুই নাই, বোন ম্যারোতে নাই কিছুই নাই। ডায়াগনোসিস হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। ট্রিটমেন্ট ওই সাপোর্টিভ সিম্পটোমেটিক আগের মতোই। স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টি থাইমোসাইটিক গ্লোবুলিন। আর ফাইনালি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। হেমাটোলজি সোজা আছে, কঠিন না। সমস্যা হচ্ছে কি, আমাদের এখানে যখন কেউ ক্লাস নিতে আসে সবাই তার এক্সিস্টিং সবচেয়ে ভালো নলেজটা আপনাদের দিতে চায়। হ্যাঁ, এখন বুঝতে হবে যে অ্যাকচুয়ালি একটা কোকের বোতলের মধ্যে আপনি একটা গাড়িতে যতগুলো সিএনজি ধরে পুরোটা দিতে পারবেন। হ্যাঁ, যার যতটুকু ধারণ ক্ষমতা এই লেভেলে ততটুকুই দিতে হবে। মানে আপনি অনেক জানেন, পুরা জ্ঞানটা জাহির করার জন্য আপনি পুরাটা যখন দিবেন
those people are younger and those people do not know which one to take and which one to leave. তাই না? আপনারা তো সিলেক্টিভলি আসলে যেটা দরকার সেটা নিতে পারবেন না। আপনারা হা করে সব উঠে খেতে যাবেন, তারপরে সবগুলা আলটিমেটলি আর নিতে পারবেন না। দরকারি জিনিসগুলো বাদ পড়ে যাবে। এটাই প্রবলেম হয়। মানে সবারই উচিত লিমিট অনুযায়ী শেখা আন্ডার গ্র্যাজুয়েট। হ্যাঁ, প্রবলেম তো এখানেই হয়। যাই হোক, হোপফুলি আপনাদের এক্সামটা ভালোই হবে। রিটেনের এক্সট্রা ক্লাস খুব একটা দরকার নেই। হ্যাঁ, রিটেনে আমি বলি আপনারা গত 5 বছরের 5 দোকানে 10টা প্রফেট নিউ কারিকুলাম ওল্ড কারিকুলাম মিলে 10টা প্রফেট রিটেন কোশ্চেন সলভ করেন এবং ছোট ছোট করে ভাইভাতে যে স্টাইলে বলবেন ওই স্টাইলে সলভ করেন। ইভেন কেউ যদি শুধু ভাইভার প্রিপারেশন নেয় তাহলে রিটেনের আলাদা প্রিপারেশন লাগে না। অ্যাট লিস্ট ইন্টারনাল মেডিসিন অংশে টেকনিক কথা আমি জানি। শুধু এর বাইরে পড়া লাগে 4টা কোশ্চেন: ভিটামিন এ ডেফিসিয়েন্সি, ভিটামিন সি ডেফিসিয়েন্সি, কখনো কখনো রিকেটস। আর what are the importance of occupational history, what is the importance of family history, what is the importance of past history, এই টাইপের 4টা কোশ্চেন আছে না, এই দিকে 4টা কোশ্চেন আর ওইখানে 3টা ডেফিসিয়েন্সি এ সি আর ডি, আর কিছু লাগে না। ডি মানে রিকেটস। 5 ইয়ার্স এর মধ্যে থেকে আসে ঘুরে ফিরে। আর আমি তো বলি যে কিছুই পড়া দরকার নেই, আপনি ভাইবার প্রিপারেশন নেন আর এই এখানে 4টা কোশ্চেন আর এখানে 3টা কোশ্চেন পড়ে যান, মিস হবে না। কি রিটেন পারলে ভাইবা পাস না, না পাস না। ভাইবার কোশ্চেনগুলো অনেক টেকনিক্যাল হয়, অনেক প্র্যাকটিক্যাল হয়। আর রিটেনের যে স্টাইলে আর আপনারা যে গার্বেজ থেকে পড়ে আসেন ওগুলো কোনোভাবে প্র্যাকটিক্যাল আনসার না, ওগুলো আপনাকে বহু দূর নিয়ে যাবে ভাইবা চোরাবালির মধ্যে ঢুকায় পড়ে যান, লেকচার পড়ে যান। তার লেকচারে আছে লেখা সেটা ইম্পর্টেন্ট, তার মুখ দিয়ে কিটা ইম্পর্টেন্টলি বলে সেটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? মানে জিনিসগুলো হচ্ছে আপনাকে ভাইবা ওরিয়েন্টেড করতে হবে, রিটেনে ওটা লিখলেই ভালো। আনফরচুনেটলি যেই লোকটা গাইড লিখেছে সেই লোকটা কোনোদিন আপনার রিটেন কোশ্চেন দেখবেও না, রিটেন কোশ্চেন পড়বেও না, রিটেন খাতা দেখবেও না, কিছু করবেও না। কিন্তু তার লেখায় আপনারা পড়ছেন, আপনারা জানেন না এটাকে আপনারা স্ট্যান্ডার্ড ধরছেন। এটাই তো সমস্যা।